তারা তার প্যানেলে জায়গাটুকু পাননি। এর ফলে যেটি হয়েছে যে তামিম ইকবালের জন্য প্যানেল সাজানোটা একটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এ কারণে তিনি ওই দুটি আপনার পরিচালক পদও ছাড়তে চাননি এবং তিনি 12টি পরিচালক পদ নিয়ে ইলেকশন করতে রাজি হয়েছিলেন এবং হয়েছিলেন। এর ফলে যেটি দেখা গিয়েছে যে এক অর্থে যে সমঝোতাটা ছিল সেই সমঝোতাটা ভেঙে গিয়েছে এবং তামিম ইকবাল আরেকটা বড় বিপদে পড়েছেন যখন ফারুক আহমেদ, বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ একটা রিট করেছেন এবং সেই রিটের কারণে আপনি জানেন যে বিতর্কিত যে 15টি ক্লাব ছিল সেই 15টি ক্লাবের উপরে এই রিটের কারণে হাইকোর্ট একটা নিষেধাজ্ঞা দিয়েছিলেন এবং হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে সেই 15টি ক্লাব থেকে কাউন্সিলরশিপ তাদের ক্যান্সেল হয়ে যাবে, ইভেন তারা প্রার্থিতাও দিতে পারবে না নির্বাচনের মধ্যে। ফলে সেই 15টি ক্লাব ছিল কিন্তু তামিম ইকবালের ভোট ব্যাংক। সব দিক থেকে যদি আপনি বিবেচনা করেন প্যানেল সাজাতে গিয়ে তার সমস্যা, পলিটিক্যাল কিডসদেরকে এখানে আপনি সুযোগ করে দেওয়া এবং আপনার এখানে যারা প্রকৃত সংগঠক ছিলেন, ক্লাব সংগঠক ছিলেন, তারা তার প্যানেলে জায়গা না পাওয়া এবং এই রিটের ফলে 15টা ক্লাবকে যখন উপরে যখন নিষেধাজ্ঞা চলে এসেছে তখন আপনার কাছে জানতে চাইছি যে আপনি যেটা বলছিলেন যে প্রকৃত সংগঠক, এখানে কি আসলে এই যে প্যানেল গুলো ছিল বা যে প্যানেলটা তামিম ইকবালের ছিল সেখানে কি আসলে প্রকৃত ক্রিকেট সংগঠক যারা রুট লেভেলে কাজ করেন বা যারা এতদিন ক্লাব কালচার বা ক্লাব পরিচালনা করেছেন তাদের কি দেখা গেছে? একটু ছোট্ট করে যদি আমাদেরকে বলেন। না সেখানে কি, সেখানে ম্যাক্সিমামই কিন্তু আমাদের পরিচিত ছিল, কিন্তু যেটি বললাম যে আমি যে 4জন রাজনৈতিক নেতার আপনার ছেলেকে এখানে সুযোগ করে দেওয়ার বা স্থান করে দেওয়া, আমি মনে করি যে এটাই তামিম ইকবালের জন্য সবচেয়ে বড় ব্যাকল্যাশের কাজ করেছে এবং এটা তামিম ইকবালকে এখানে নেগেটিভিটি এনে দিয়েছে। এর ফলে যেটি হয়েছে যে তিনি তাদেরকে সুযোগ দিতে গিয়ে তার আরো অন্যান্য যারা তাকে এরই মধ্যে সমর্থন দিচ্ছিলেন তাদেরকে এই আপনার প্যানেলে জায়গাও তিনি দিতে পারছিলেন না। এর ফলে একটা বড় ধরনের নেতৃত্বের জটিলতার মধ্যে তিনি পড়েছেন। সো আমার কাছে মনে হচ্ছে যে তামিম ইকবাল ক্রিকেট বোর্ডে আসলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না, কারণ তামিম ইকবালের যে ক্রিকেট মস্তিষ্ক রয়েছে সেই ক্রিকেট মস্তিষ্ক কিন্তু অনেক কাজে লাগানো যেত। কিন্তু তামিম ইকবালের উচিত ছিল যে তিনি প্রথমে কাউন্সিলর হবেন, তারপর তিনি ডিরেক্টর হবেন, তারপর তিনি চিন্তা করবেন যে আমি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার চিন্তাটা করব। কিন্তু তিনি কাউন্সিলর হওয়ার আগেই থেকে চিন্তা করে রেখেছেন যে আমি বোধহয় বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসবো। এর ফলে তিনি যেটা হয়েছে যে তার প্ল্যানটা শুধুমাত্র তাকে কেন্দ্র করে না, তিনি একটা পুরো প্যানেলকে কেন্দ্র করে প্ল্যানটা সামনে নিয়ে এগোচ্ছিলেন। কিন্তু মনে রাখতে হবে যে আপনি যখনই একটা পক্ষে সামনে বাড়বেন তখন সেখানে কিন্তু প্রতিপক্ষও থাকে, তো প্রতিপক্ষ তাদের প্ল্যানটুকু সেরকম ভাবে সাজিয়েছিল এবং সেই প্ল্যানের কাছে আমি মনে করি সেই প্ল্যানে অনেক অনিয়ম রয়েছে। আমি একটা জিনিস অবশ্যই স্বীকার করতে হবে যে এবারে ক্রিকেট বোর্ডের নির্বাচন যেটা হচ্ছে সেখানে অনেক ধরনের অনিয়ম রয়েছে। এই অনিয়ম আমরা কিন্তু এর আগেও দেখে এসেছি, তবে এর আগে যে ধরনের অনিয়ম ছিল, যেভাবে আপনার একতরফা ভাবে নির্বাচন হতো এবং সেখানে এক অর্থে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হতো না, ইসমাইল হোসেন মল্লিক সাহেব যেটা সেট করে দিতেন এবং সেখান থেকে সব বোর্ডের পরিচালকরা আসতেন। এই কারণে আপনি দেখবেন যে গত 17-18 বছরে আপনার বোর্ডে পরিচালক হিসেবে যারা এসেছিলেন সেখানে কোনো কিন্তু চেঞ্জ হয়নি, সেই একই চেহারার লোকজনদেরকে আমরা দেখেছিলাম। তো এবার আমরা অন্তত দেখতে চেয়েছি যে এখানে যেন আপনি যে শব্দটি বললেন যে প্রকৃত সংগঠক যারা তৃণমূল পর্যায়ে ক্রিকেটকে দিয়েছেন, যাদের ক্রিকেটের জন্য অবদান রয়েছে, তারা হঠাৎ করে উড়ে এসে জুড়ে যেন না বসেন, সেই ধরনের আমরা ক্রিকেট সংগঠকদেরকে এখানে দেখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত রয়েছেন সেখানে কয়েকজন, কিন্তু জটিলতা একটা বড় ধরনের তৈরি হয়ে গিয়েছে এখানে, যেহেতু তারা এই অনেকে একসাথে এখান থেকে সরে দাঁড়িয়েছেন এই নির্বাচন থেকে।